প্রতি মুহূর্তে প্রতি কথায় আন্দোলন, রাস্তা বন্ধ, হরতাল নেই, কিন্তু যানজট, মানুষের কষ্ট। ঢাকা শহরে যত মানুষ আছে, ঢাকা শহরেই এই মানুষ জায়গা দিতে পারছে না। আবার ঢাকার বাইরে থেকে নিয়ে আসা হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হয়। ঢাকাকে আরো 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 কষ্টকর একটা শহরে পরিণত করা হয়। আজকে ছাত্র দলের একটা সমাবেশ গেছে, এনসিপির একটা সমাবেশ গেছে। ছাত্র দলের ওখানে বহু মানুষ হয়েছে, অনেকে বলছেন। আবার এনসিপির ওখানে নাকি 10 লক্ষ মানুষ আসার কথা ছিল। কত লক্ষ হয়েছে আমি এখান থেকে আর জানি না। তবে এই সবকিছু মিলিয়ে আবার 5 তারিখ মহাসমাবেশ আসছে জাতীয় সংসদ ভবনের সামনে। সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন। জুলাই ঘোষণাপত্র তিনি উপস্থাপন করবেন, পাঠ করবেন। সেই আরেক আবার 2টা ট্রেন অলরেডি বরাদ্দ, সরি, 8 জোড়া ট্রেন। 8 জোড়া ট্রেন মানে 16টাই তো না, 8 জোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে এবং সরকারিভাবে সেটির টাকা দেয়া হচ্ছে। অনুষ্ঠানটা সরকারিভাবেই হবে। 30,45,000 টাকা ট্রেন ভাড়া দেয়া হচ্ছে, বাসে আসবে নানানভাবে ঢাকা শহরে। আবার 5 তারিখে বহু মানুষ ঢুকবে, মানে এখন থেকে আবার ঢাকা অস্থিতিশীল হবে। এই সবকিছু মিলিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আজকের অতিথি। আহ, আপনার কি মনে হচ্ছে, ঢাকাবাসীর কি আর সুখ শান্তিতে থাকার কোনো সুযোগ নেই? আমি বুঝি না ব্যাপারটা, যে আমরা 5ই আগস্ট গতবার যে জয়টা করলাম, জি। আমরা বললাম ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে, তার সরকারের পতন হয়েছে, তারা চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেছে। আমি খুব ক্লিয়ারলি বলি, এর মধ্য দিয়ে গত 1 বছর চলে গেছে আমাদের কিচ্ছা কাহিনী, এবং কিচ্ছা কাহিনীর শেষ প্রান্তে এসে আজকে 3 আগস্ট, 1 বছর। আর মাত্র একদিন পরেই 5ই আগস্ট। এই 1 বছরের মধ্যে তো আমি রেজাল্ট খুব কি? ক্লিয়ারলি, জি। এই 1 বছরের মধ্যে আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন যাবত এটা একটা দেশে একটা উৎপাত চলতেছে, বিশেষ করে এনসিপি নামে যে পার্টিটা সারা দেশব্যাপী তারা ওই যে কি জনসংযোগ করার নামে প্রথমে মিলিটারি, ট্যাঙ্ক, এমনকি কুত্তা বাহিনী, কুকুর বাহিনী, যেটা প্রধানমন্ত্রীকে সাধারণত সাপোর্ট দেওয়া প্রধানমন্ত্রীর হয়, প্রেসিডেন্ট কোথাও গেলে, হ্যাঁ, গেলে। এরপর পুলিশ, এরপরে 900 পুলিশের গার্ড, লোক হয় 15 জন, এবং সবাইকে ডেকে ডেকে এনে বলা হলো গত 1 মাস ঢাকায় আসবেন লাখে লাখে, আমরা সেখান থেকে আমরা জুলাই ঘোষণা দিব। হ্যাঁ, তো জি। সেই জুলাই ঘোষণার মধ্যে দেখলাম আজকে যারা আসলেন, মেনলি 2টা সমাবেশ হয়েছে আজকে। একটা হলো ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্র দলের ডিক্লেয়ার্ড সমাবেশ ছিল তাদের শহীদ মিনারে। এটা এনসিপি তাদের কাছে চাইলো, ভাই না, শহীদ মিনারটা আমাদের জন্য ছেড়ে দেন। ছাত্র দল সেটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ছাত্র দল একটা বিশাল একটা ছাত্র সমাবেশ করল। এবং এটা এই গত 1 বছরের যে বিপ্লব বলেন আর আন্দোলন বলেন আর গণ আন্দোলন বলেন, এটাকে তারা মনে করলো এবং আগামী দিনে এই পথে চলার জন্য নিজেরা শপথ গ্রহণ করল। এবং সেইখানে দলের নেতা জনাব তারেক রহমান সাহেব, মহাসচিব সহ নেতারা সবাই বক্তব্য রাখে। আরেকটা সমাবেশ হয়েছে, এটা এর চেয়ে অনেক বড়, মারাত্মক সমাবেশ। ওইটা মহাসমাবেশের চেয়ে মারাত্মক সমাবেশ হয়েছে ওইটা শহীদ মিনারে। 10 লক্ষ নাকি মানুষ? অনেকে মনে করে স্টেজে যত নেতা ছিল এই ছিল মহাসমাবেশ হলে পরে যত নেতা থাকে তার চেয়েও বেশি। আর আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সামনে যারা ছিল সেই সংখ্যাটা কেন জানি একটু কম হয়েছে, কারণ জ্ঞানী গুণী মানুষের কথা খুব বেশি মানুষ বুঝে না, তো কাজে খুব বেশি ও, মানুষ সেখানে যায়নি। আচ্ছা। এখন যারা এনসিপির নেতা যারা, তারা এত মহাজ্ঞানী, আমাদের বংশানুক্রমিক ভাবে বাঙালি জাতির জীবনে শত শত বছরে এই ধরনের জ্ঞানী গুণী মহাজনেরা আর আসে নাই। এখন তারা 7 জন, তারা কালকে দাবি করছিল যে তাদেরকে বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করতে।
আর 152 জন যারা ছিল তাদেরকে বীর বিক্রম হিসাবে ঘোষণা করে। সেই বীর শ্রেষ্ঠ এবং বীর বিক্রমরা তারা ওই শহীদ মিনারের উপরে স্টেজে ছিলেন, আর নিচে 100 লোক, অনেকে বলে 500 হবে না, না আমি তো বলি সারা না, দেশ থেকে তারা তো, হ্যাঁ 500 হবে, কারণ জি জি ছাত্র দলের মিটিং ভাঙ্গার পরে কিছু উৎসুক জনতা ওইটা দেখতে গেছে। আচ্ছা 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 কথাটা আচ্ছা বুঝছেন? সেইখানে প্রায় 100 লোক আরো আসছে। সেই কারণে আমি বলছি যে হাজার খানেক লোক তাদের হয়েছিল শেষ জি পর্যন্ত যখন নাহিদ সাহেব বক্তৃতা করে। হ্যাঁ, তো সেই অবস্থায় দাঁড়াইয়া অনেকে বলে না 3000 লোক হয়েছিল, আমি বললাম 3000, অনেকে বলে 5000 হয়েছিল, এটা সর্বোচ্চ। আমার গণায় হোক আর মানুষের গণা হোক আর সাংবাদিকের গণায় হোক, আমি যদি ছেলেদেরকে সম্মান করার জন্য বলি যে 5000 লোক হয়েছিল, 5000 লোককে যদি আজকে 18 কোটি মানুষের দেশে মহাসমাবেশ বলে ঘোষণা করতে হয়, তাইলে এটা তো পিঁপড়াকেও পাখি বলতে হয়। অবস্থাটা এইরকম। তারা একটা মহাসমাবেশে অনেক কিছু ঘোষণা দিছে জি এবং আগামী দিনে তাদের ঘোষণা অনুযায়ী হয়তোবা জনাব মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন জি এবং তার সঙ্গে রাজনৈতিক দলগুলো হয়তোবা প্রায় অনেক ব্যাপারে একমত থাকবেন। জি তবে জি আমার ধারণা এই আগস্ট কেন্দ্রিক গত 24 সন থেকে এবারের 25 সন পর্যন্ত যা হচ্ছে, একটা দেশে, একটা রাষ্ট্রে, একটা জাতিতে এই ধরনের ঘটনা কোথাও পৃথিবীতে কোনো দেশে হয় বলে আমার জানা নাই। জি এবং এই জি দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই দেশে জি কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো লেখাপড়া নাই। এই দেশে অফিস আদালত সচিবালয়ে কোনো চাকরি কোনো বাকরি কাজ কর্ম নাই নাই। এই জি দেশের সমস্ত কিছু বন্ধ হয়ে আছে। এই দেশে যখন যে মনে করে যে আমি এটা বন্ধ করে দিব, শাহবাগ সে বন্ধ করে দিতে বন্ধ পারে, করে দেবেন। আমি জি জি প্রস্তাব বন্ধ করে দিব, সে বন্ধ করে দিতে পারে। এই যে ফ্রি জি স্টাইল কান্ট্রি, এই ফ্রি স্টাইল কান্ট্রি বোধহয় পৃথিবীতে কোথাও আছে বলে আমার জানা আমার নাই। মনে হয় না। আচ্ছা আমি কাজেই আমি জি, আমি মাঝখানে একটা প্রশ্ন করি শুধু ওই যে আপনার শরীর খারাপ মনে হয় একটু আমি সেটা বুঝতে পারছি। একটা প্রশ্ন করতে চাই যে হ্যাঁ, সারা দেশে তারা জনসংযোগ করেছে, মিছিল মিটিং করেছে, সারা দেশে সমাবেশ করেছে। করে ঢাকা শহরে এসছে, শহীদ মিনারে দাঁড়িয়েছে। সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার, এইটা আমরা কি বাংলাদেশে আছি না অন্য কোথাও আছি? নতুন বাংলাদেশ বলতে কোনটা বোঝাতে চাচ্ছে? বাংলাদেশ মানে, প্রশ্নটা আবার দয়া করে করুন। নতুন বাংলাদেশ ঘোষণা, নতুন বাংলাদেশের ইশতেহার তারা আজকে পাঠ করেছে শহীদ মিনার থেকে। নতুন বাংলাদেশ, আমরা তো বাংলাদেশেই আছি মনে হয়। তাহলে আমাদের নতুন বাংলাদেশ আর কি দরকার? এটা কোন বাংলাদেশ চাচ্ছে? এই বাংলাদেশটা হলো যারা 47-এ বিশ্বাস করে, আচ্ছা 1947 সনের 14 আগস্ট যারা বিশ্বাস করে এটা এদের বাংলাদেশ তারা বানাইতে চায়। এবং ওই বাংলাদেশের এই নতুন সংস্করণ হলো 24। 71-কে যারা স্বীকার করে না যে 71-এ একটা যুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশ হয়েছিল, তারা মনে করে যে এইটা নতুন বাংলাদেশ। আর আমরা মনে আহ, করি না, 1000 বছর ধরে বাঙালি জাতি ছিল, রাষ্ট্র ছিল না। আমরা যুদ্ধ করে 1971 সনে 30 লক্ষ লোকের জীবনের মাধ্যমে সমস্ত কিছু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একটা রাষ্ট্র সৃষ্টি করেছিলাম, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর রেসকোর্স ময়দানে আজকে যেখানে ওই শিবিরের ছেলেরা গান গায়, ওইখানে তাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল 93,000। সেই যে বাংলাদেশ 16ই ডিসেম্বরে যেখানে সূর্য উদিত হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ। কাজেই ওই বাংলাদেশেই আসল বাংলাদেশ। এখন যারা নতুন বাংলাদেশ বলতে চায়, কি বলতে চায় আমি জানি না। তবে আমার ধারণা, এবং এটা সবাই বুঝে, এরা পাকিস্তানের সেই পূর্বপুরুষদেরকে এরা স্মরণ করে এটাকে নতুন বাংলাদেশ বলতে চায়। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু লাইভটি শেয়ার করে দিবেন। আর রওশন আহমেদ তিনি লিখেছেন বীর মুক্তি, হ্যাঁ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে স্যালুট। জি ধন্যবাদ আপনাকে। আমি সূর্য তিনি বলছেন স্যার একজন বিএনপি পন্থী আইনজীবী হয়ে আদালতে কিভাবে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মারধর করা হয় এটা কেন বন্ধ করতে পারছেন না? জি ধন্যবাদ আপনাকে।
উম, অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন। আমার ইডিয়ট ক্লাব, মাই গড, ইসমাইল ভাই আপনার সাথে কথা বলতে চাই। জি, কেমন আছেন? জি, ভালো আছেন আশা করি। সহজ মিয়া, তিনি বলছেন দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবার এক হয়ে আন্দোলনের ডাক দেন, সাধারণ জনগণ আপনাদের সাথে আছে। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শফিউজ্জামান রানা, ডক্টর ইউনুসকে আল্লাহ ক্ষমা করবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের ফাহিম এম আহ, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন অমর তুমি শেখ মুজিবুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে। রূপসী বাংলা, হাইকোর্টে বিচারকরা জামিন দিচ্ছে না, এই বিষয়ে ফজলু ভাই কিছু বলবেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি 32, ফজলু ভাইয়ের কাছে প্রশ্ন, গত 1 বছরে বিএনপিকে রাজনৈতিকভাবে পথ হারিয়েছে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সুজাত মানিক খন্দকার, অসংখ্য ধন্যবাদ খন্দকার ইসমাইল ভাইকে। আমার একজন পছন্দের মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমার সালাম নেবেন। জি, আপনাকে সালাম দিয়েছে, ধন্যবাদ আপনাকে। যে ক্লাইন, ঢাকাবাসী এটাই চেয়েছিল 5 তারিখে, এখন সমস্যা কোথায়? জি, জি, ধন্যবাদ আপনাকে। তৈয়ব শুভ্র, বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে, ধন্যবাদ আপনাকে। দেন বিডি বিডি মেধা না কোটা, মেধা মেধা মেধা, এখন দেখছি কোটির বদলে কোটি রয়ে গেছে, মানে কোটা রয়ে গেছে। জি, ওটাই ধন্যবাদ। ওটাই কোটাই বাংলা, আজকে এনসিপির মহাসমাবেশে শত শত লোকের সমাগম হয়েছে, শত শত, হ্যাঁ, মহাসমাবেশে শত শত লোক হয়েছে, ধন্যবাদ আপনাকে। উম, যুবলীগ, ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে। জি, ধন্যবাদ আপনাকে। সন্দীপ 24, আগেই ভালো ছিলাম, ইউনুস হটাও, দেশ বাঁচাও, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জি, ধন্যবাদ আপনাকে। আবুল কালাম আজাদ, ফজলুর সাহেবের কাছে প্রশ্ন, সাবেক ছাত্রলীগ সভাপতি মুজিবুর দল আওয়ামী লীগ ছেড়ে দিল কেন? জি, ধন্যবাদ আপনাকে। সাদ্দাম হুসেইন, শহীদ জিয়ার বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই, ধন্যবাদ আপনাকে সাদ্দাম সাহেব। আবু নাসের, একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই 16 বছর, শুধু লম্বা লম্বা কথা। জি, ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। জি, বলে যান বলে যান। মোহাম্মদ সাদাত হুসাইন, সবাই একটু গঠনমূলক সমালোচনা করলে ভালো। বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেবকে ধন্যবাদ। মুন্না, তুমি দেখাইতে থাকো, আমি আমাদের জি, আক্তার জামান, আসসালামু আলাইকুম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে শ্রদ্ধা ও সালাম। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আক্তার জামান। বাংলা বিএনপি নেতা মির্জা ফখরুল, আচ্ছা, মুন্না তুমি দেখাইতে থাকো, আমি কথা বলতে থাকি। আচ্ছা, জি স্যার, ওই যে 5 তারিখ আমাদের মহান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি ওই যে 5 তারিখে জুলাই ঘোষণা করবেন, তিনি সরকারিভাবে সংসদ ভবনের সামনে, সেই দিনকে নিয়ে ঢাকা শহরে আসার জন্য বাংলাদেশ থেকে 11 সরকারি ট্রেনগুলো সব ভাড়া নেওয়া হয়েছে। বলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিবে। রেল মন্ত্রণালয় বলছে আমরা টাকা পাবো, ভাড়া দেব। সো যেই আসুক আসুক। জামাত ইসলামী এর আগে নিয়েছে, ছাত্রদল নিয়েছে আজকে। এখন 5 তারিখে ডক্টর ইউনূস সাহেবের ঘোষণায় কি পরিবর্তন আসতে পারে? 5 তারিখে ঘোষণা ভালো কিছু আসবে এটা আমি মনে করি না। আমার অভিজ্ঞতা বলে ইউনূস সাহেব যাই দেয় বাংলাদেশের বিপক্ষে ঘোষণা দেয়। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, সংবিধান, এই সবকিছু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘোষণা দেয়, যাই দেয়। কারণ তারা এই কাজটা করার জন্যই মূলত ক্ষমতাটাকে কুক্ষিগত করছে। 5ই আগস্ট ঘটাইছে, জি, যেখানে বাংলার কোটি কোটি মানুষের ধারণা ছিল 5ই আগস্ট গণতন্ত্র ব্যাক করবে, শেখ হাসিনার পতনের পরে দেশে সুন্দর একটা ইলেকশন হবে, মেজরিটি পার্টির হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে এবং ট্রেনটা সঠিক লাইনে উঠবে, গণতন্ত্র দেশে প্র্যাকটিস শুরু হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা আবার লেখাপড়ায় নিজেদের মনোনিবেশ করবে। তার বিপরীতে ইউনূস সাহেব গত 1 বছর যা করেছেন, আগামী 5 তারিখে উনি যে ঘোষণা দিবেন, এই ঘোষণা এই দেশের সর্বনাশ ছাড়া কিছু হবে বলে আমি মনে করি। জি, তবে আমি উনার বিবেকের কাছে বা শুভবুদ্ধির কাছে, উনার বয়স 85 বছর, উনি শান্তিতে নোবেল লরিয়েট, উনি আমার চেয়ে অনেক বড়, আমি বড় ভাই হিসাবে ওনাকে অনুরোধ করব, অনেক করছেন, আর সর্বনাশ করেন না দেশের। আল্লাহর দোয়াই লাগে আপনি আর সর্বনাশ করেন। আর কোন ব্যতিক্রম তুমি ঘোষণা না দিয়া একটা ঘোষণা শুধু আপনি দেন, আগামী কত তারিখে ইলেকশন হবে এবং সেই ইলেকশন কিভাবে কিভাবে হবে, এই ডাইরেকশনটা আপনি দিয়ে দেন মানুষকে, এবং মানুষকে আহ্বান জানান যে আপনারা নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ এবং সুষ্ঠু। আমি ওনার কাছ থেকে এটা আশা করতেছিলাম।
কিন্তু আমার কাছে যেন মনে হয় উনি ব্যতিক্রম কিছু ঘোষণা করবেন, যে ব্যতিক্রম ঘোষণার মধ্য দিয়ে এই দেশ আবার অন্ধকারের কালো মানে কালো গহ্বরে আবার ঢুকে যেতে পারি কিনা আমি খুব ভীত। আর ভালো লাগে না ভাই, প্রতিদিন দিনে রাইতে 24 ঘন্টা শুধু দুশ্চিন্তা, দুঃসময় এবং দেশের একটা অশান্তিকর অবস্থা। আর ভালো লাগে না ভাই, আর ভালো লাগে না। আমার কাছে মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষের আর কোনো কাম নাই মিছিল মিটিং করা ছাড়া। বাংলাদেশের যুবকদের আর কোনো কাজ নাই এনসিপির সান্দাবাজি, ধান্দাবাজি, রান্দাবাজি করা ছাড়া। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে রাজনীতি কইরা ওসি, ডিসি, এসপির অফিসে, ইউনোর অফিসে গিয়া তাদেরকে ধমক দেওয়া ছাড়া আর এই দেশটাকে একটা, কি বলবো আপনাকে, একটা সাংঘাতিক ধরনের একটা অসভ্য দেশে পরিণত করা ছাড়া যুবকদের আর কোন কাজ আছে বলে আমার মনে হয়। আমার কাছে মনে হয় না এই দেশে ভালো যুবকেরা কবে আসবে। কবে আসবে সেই যুবক, যে যুবক দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে, সত্য এবং ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে জ্ঞান অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করবে। আমার দেশে সেই ছাত্র যুবক কবে আসবে আমি সেটাই দেখতে চাই। সেই রাজনীতি কবে আসবে যে রাজনীতি পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের প্রতি বন্ধুত্ব, যে রাজনীতি দেশের মানুষের মুক্তির জন্য মানুষকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করবে, সেই রাজনীতি কবে আসবে আমি এটা বুঝি না। তো জি, আপনার মধ্য থেকে ভিতর থেকে যে ছেলে তার নাম তিরশে রানা বোধহয় লিখতেছে, ফজলুর রহমান বোধহয় ভুয়া মুক্তিযুদ্ধ। না রে বাবা, তোমার বাপের বলুক দিন বলুক। জন্ম হয় না একদিন আমি যুদ্ধ করছে, এগুলা কয় না বাবা, মুন্না বাজে ওইটা কথা একটু দেখাও বলবো তো, না ওইটা বাবা। কে বলছে দেখি। এর আগেরটা আগের মুন্নার আগেরটা দেখাও। এই যে এটা 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 শাহজালাল নামটা তো খুব সুন্দর, কিন্তু ওই যে হ্যাঁ, বাবা মা যে শিক্ষা দিবে নিশ্চয়ই সেই শিক্ষা পাবেন, বাবা মার বদনাম করবেন না। হ্যাঁ, ভালো লেখা এই যে থাকতে ভুয়া ভালো কিছু মুক্তিযুদ্ধ, তা লিখবেন। না হলে এই ফজলুর যে রহমান মনের ভুয়া কথা। মুক্তিযোদ্ধা, আচ্ছা, মনের কে কথা। মনের কথা কইছো বাবা, এটা ঠিক না। আমি হ্যাঁ, ভুয়া মুক্তিযোদ্ধা না বাবা। তোমার বাপ হ্যাঁ, যদি জীবিত তাকে তাকে জিজ্ঞাসা করো, এইটা আপনি তোমার বলতে হবে না, বাড়িতে আপনি যে বলতে হবে জ্বালাই। না। শিক্ষা দীক্ষার অভাব আচ্ছা, আছে এবং এগুলা পারিবারিক এগুলা কয়ে শিক্ষা। মানুষকে অন্য কথা বলো বাবা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুন্দর কথা বললেন, সুন্দর কথা বললেন, সুন্দরভাবে কমেন্টস করার চেষ্টা করেন ভাইয়া। পড়াশোনা যদি করে থাকেন, মনে হয় এটা সব পড়াশোনা যদি করে থাকেন, ওই যে তাহলে সেইভাবে লেখার চেষ্টা করবেন। আমরাও সেটা পড়বো, পড়তেও ভালো লাগবে, হ্যাঁ? এগুলো করে না, করবেন না, এগুলো বলবেন না। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এগুলো লোকে বলে এই যে এখন আমি যেটা বলতে চাই, আপনি যে কথাটি বলেছেন এটা খুবই ভালো লেগেছে, যে আর ভালো লাগে না। এটা কিন্তু অনেকের মনের কথা। আর ভালো লাগে না, বিশেষ করে ঢাকা মহানগরীর মানুষের তো মানে হৃদয়ে এটা গেঁথে গেছে যে এই কথাই তারা বলে, আর ভালো লাগে না। ঢাকা শহরের যানজট, ঢাকা শহরে মিছিল, মিটিং, সমাবেশ, মহাসমাবেশ কইরা ঢাকার বাইরে থেকে জনসংখ্যা এনে ঢাকা এমনিই তার জনসংখ্যার ভার সহ্য করতে পারছে না। তাছাড়া এখন আবার রেলগাড়ি ভাড়া করে লক্ষ লক্ষ লোক নাকি হাজির করা হবে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। এটি ডক্টর ইউনূস সাহেবের কাছে মানুষ আকাঙ্ক্ষা করে না, প্রত্যাশা করে না। আপনি যেটা বলেছেন, ডক্টর ইউনূস সাহেব দেশকে একটা সুস্থ শান্তির দিকে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটির আচ্ছা, আপনার কাছে একটা, আপনি একজন সিনিয়র মানুষ, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, অনেক গুণী মানুষ একজন, এবং সব সময়ের একজন সাহসী মানুষ, সব বয়সের একজন সাহসী মানুষ। আপনার কাছে একটু জানতে চাই, ডক্টর ইউনূস সাহেব এই 1 বছরে বাঙালি জাতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভালো কথা কি বলেছেন, আশার কথা কি বলেছেন? একটু আপনার কি মনে পড়ে কিছু? আমি গত 1 বছরে ভালো কথা শুনেছি বলে আমার খুব বেশি মনে হয়। কারণ ভালো কথাগুলো আসতে হবে এই দেশের প্রত্যেক এই এই দেশের মানুষ এবং এই দেশের সমাজে যারা শ্রেষ্ঠ মানুষ আছে তাদের মধ্য থেকে। এই দেশের শ্রেষ্ঠ মানুষ কারা? ঢাকা এর মধ্যে বেশিরভাগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমার মধ্যে মনে হয় শ্রেষ্ঠ মানুষ ছিল আগে। 1921 সনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তারপরে আজকের 104 বছরে অনেক শ্রেষ্ঠ মানুষ ছিল। এখন আমার মনে হয় তারা মুখ লুকায়া বাঁচে, যদি কেউ থেকে থাকে। আসলে শ্রেষ্ঠ মানুষ নাই।
আমি এর আগে 100 মানুষের কথা বলতে পারবো যারা বাংলার মহান সন্তান, কিন্তু আমি এখন একজনের কথাও বলতে পারবো। একজন মানুষও নাই, একজন রাষ্ট্রবিজ্ঞানী নাই, একজন সাহিত্যিক নাই, একজন ইকোনমিস্ট থাকলেও চুপ করে থাকে ভয়ে, একজন যদি সংস্কৃতি লাইনের প্রফেসর থাকে তার কোনো কথা নাই, কোন জ্ঞানী গুণী মানুষ সব চুপ করে আছে বাংলাদেশে, সব জায়গাতে। এক। 2 নম্বর হলো, আমি সুন্দর সমাজ গড়ার পথে আমি এই দেশের যুব শক্তি ছাত্র শক্তির একটা উত্থান দেখতে চেয়েছিলাম। সেই উত্থানটা 52 সনে হয়েছিল বাংলার ছাত্রদের। সে উত্থানটা 62, 64, 66, 69 হয়েছিল বাংলার ছাত্রদের। শ্রেষ্ঠ উত্থান হয়েছিল বাংলার ছাত্র যুবকদের 1971 সনে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল পৃথিবীর কাছে। কিউবার যুবকেরা যেমন একদিন শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল, ভিয়েতনামের যুবকেরা, ছাত্র যুবকেরা যেমন একদিন শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে চিহ্নিত হয়েছিল। ইতিহাসে এর আরেক নাম ভিয়েতনাম। সেই আমি মনে করেছিলাম 5ই আগস্টের পর থেকে নতুন ভাবে বাংলাদেশের ছাত্র যুবকরা শুরু করবে। সেই ছাত্র যুবকরা শুরু করার পথে পথ দেখাবে কারা? তাদের নেতারা, যারা তাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গিয়েছিল, যারা একটা মেয়েকে রাত্র 12টা, 1টা, 2টা, 3টার সময় রাজপথে দাঁড়া করে রেখে স্লোগান দেওয়াইছিল, ওটা না মেধা মেধা মেধা, যারা স্লোগান দিয়েছিল এক দফায় এক দাবি, ওই মেয়েটা হাসিনা তুই কবে দাবি, ওই মেয়েটা যে পুলিশের সামনে দাঁড়ায় বলেছিল গুলি করে মারেন, আপনার তো স্বৈরাচারের দোষর, বাবাকে বলে আসছি আমার লাশটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে হাসিনার পতনের আগে তুমি আমার লাশটা আনবা না। ওই মেয়েটার চেহারা আর আমি এখন দেখি না। ওই যে বিশ্ববিদ্যালয়ের বাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ওই যে নতুন নতুন যে কলেজ বিশ্ববিদ্যালয় গুলো, যেগুলোকে আমরা বেসরকারি বলি, ওই যে নর্থ সাউথ বলেন, ইস্ট ওয়েস্ট বলেন, ব্র্যাক বলেন, ঢাকা কলেজ বলেন, নটরডেম কলেজ বলেন, কমার্স কলেজ বলেন, সেই ছেলেদের সেই সুন্দর সুন্দর মুখগুলা আমার সেই সুন্দর সন্তানদের মুখগুলো আর আমি দেখি না। আমি দেখতে চেয়েছিলাম এই সন্তানেরা সুন্দর স্লোগান দিচ্ছে, লেখা চাই, পড়া চাই, বাঁচার মতো বাঁচতে চাই, শিক্ষা চাই, চাকরি চাই, হ্যাঁ, মা বাবার মুখে ভাত দিতে চাই। আমি স্লোগান শুনতে চেয়েছিলাম তাদের মুখে, বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, জ্ঞানের অন্বেষণ করতে চাই, কিন্তু আমি তাদের মুখে শুনলাম কি 1, 2, 3, 4 এদের স্লোগানের ভাষা। আমি এদের মুখে বিশ্ববিদ্যালয়, ওই যে ইকসু যেটাকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সাথে আমার বাংলার একটা বিশ্ববিদ্যালয়ে কন্টেস্ট করে, বুয়েট, সেই বুয়েটের ছেলেরা দেখলাম স্লোগান দিল গাছের ডালে কাউয়া। সেই ছেলেরা স্লোগান দিল আমার ভাইয়ের রক্ত লাল, তারেক রহমান অমুক অমুক। এদের স্লোগান শুনে আমার মনে হলো আল্লাহ আমাকে তুমি এই পৃথিবীতে কেন রাখছো? ওরা ওদের বাবার সামনে গিয়ে কেমনে রাতের বেলা দাঁড়ায় এই স্লোগানটা দিয়া? এদের কি মা নাই? এদের কি বোন নাই? এদের আমি কে বলবো? এরা সুন্দর স্লোগান নাই এদের কাছে? আমরা যে এদের পূর্বপুরুষ ছিলাম, আমরা কি সুন্দর সুন্দর স্লোগান দেই নাই? হ্যাঁ, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমাকে স্লোগান দেই নাই? ওই এরশাদ তুই গদি ছাড়, গদি নয় তোর বাপ দাদা, সামরিক জান্তা বেড়াতে যাও, গণতন্ত্র ফিরিয়ে দাও, আমরা কি স্লোগান দেই না? দিছি না? তোমরা স্লোগান দিলা কি গাছের ডালে কাউয়া, আমার ভাই অমুক তমুক। আমি খুব হতাশ হয়েছি। তারপরে আমি আশা করব আমার সন্তানেরা ভালো হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যারা দখল করে রাখছে এদেরকে খারাপ ভালো আমি কিছু বলবো না, এরা এই সমাজের এই যুগের উপযুক্ত ছেলে পেলে না। এরাই ঢাকা বিশ্ব যে কোনো কারণেই দখল করে রাখছে। কারণ আমাদের দেশটা এখন হয়ে গেছে ওই যে আমি বলি শাহ আব্দুল করিমের গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম, মানুষ ছিল সরল, ছিল ধর্মবোধ, এখন সবাই পাগল বড়লোক হইতাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় যারা দখল, ওই যে ইসলামী ছাত্র শিবির খুব ভালো সংগঠন, এই কারণে ভালো সংগঠন হয়েছে, এদের কারো লেখাপড়া করতে ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত বা ওই রিসার্চ পর্যন্ত কোনো টাকা পয়সা লাগে না, বরং উল্টা তারা ছাত্র শিবির যারা করে তারা বাড়িতে মা বাবাকে টাকা পাঠাইতে পারে। সেই টাকা এদের কোত্থেকে আসে? কারা আজকে তাদের টাকার হিসাব শুনতেছিলাম যে স্বাস্থ্য খাত থেকে, হসপিটাল খাত থেকে তাদের কত টাকা আসে, আজকে হাউজিং খাত থেকে তাদের কত টাকা আসে। আমি শুনতেছিলাম আজকে ইসলামী ব্যাংক থেকে তাদের কত হাজার কোটি টাকা বছরে আসে। এই যে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদের দেশের গরিব মানুষের সন্তানদেরকে ইসলামের নামে লেখাপড়া করায়, তারাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কারণ তারা মনে করে আমার মৃত্যুর পরে আমার জীবনটা নিশ্চিত, কারণ জামাত ইসলামের হাতে এত টাকা আছে যে টাকা দিলে পরে আমার পিতামাতা বা আমার সন্তান থাকলে পরে তাদের জীবন কেটে যাবে। এই কারণে সংগঠনটা বড় হয়। আর অন্যান্য সংগঠনগুলো আদর্শিকভাবে শিক্ষা দেওয়া হয় না। যে সংগঠনকে আদর্শিকভাবে শিক্ষা দেওয়া হয় না, সেই সংগঠন কোনোদিনই বেশি নিজেকে মানে মাটির উপরে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারে না। কারণ ফিলোসফি হইল মূল কথা। আমি যখন দেরাদুনে যুদ্ধে করতে গেছি, টান্ডুয়াতে যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে গেছি, আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং দিত, তার নাম ছিল জেনারেল মালহোত্রা। সেই মালহোত্রা আমাদেরকে বলতো, ইউ লিডার্স অফ বাংলাদেশ, দিস ইজ নট দ্য আর্মস দ্যাট ফাইটস, but the man behind the arms and ideology behind the man that fights. অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করে। সেই আদর্শিক রাজনীতি এখন আওয়ামী লীগের নাই, অন্য কোন দলের আছে কিনা জানি না, বামপন্থী দলগুলো ধ্বংস হয়ে গেছে। আর অন্য দলের কথা বা নাই বা বললাম, কোনো আদর্শ নাই। প্রত্যেকের স্বপ্ন শুধু টাকা কামাবো, বড় লোক হবো। প্রত্যেকের স্বপ্ন শুধু ওয়েল টু ডু, গুলশানে বাড়ি হবে, বাড়িদারায় বাড়ি হবে, বিদেশের টাকা জমাবো, নিজের পক্ষে ধানমন্ডিতে 2টা বাড়ি হবে, আমি হব নেতা, আমি হব এমপি, বিল হবে আমার, বাজার হবে আমার, জমিদারি হবে আমার, লুটপাটের সমস্ত নেতা কর্মী হবে আমার। সেই স্বপ্ন থেকে এই দেশে এখন রাজনীতি চলছে। সেই কারণে এখন আর ছাত্র যুবকরা কেউ লেখাপড়া করে না, মানুষও হতে চায় না, আদর্শবান হতে চায় না। ক্লাস 9 থেকেই এই ছেলেগুলা ধ্বংস হয়ে গেছে, এবং এই ধ্বংসের পিছনে সবচেয়ে বড় কাজটা করছে জামাতে ইসলাম।